হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা এসে গেছি নতুন গল্প নিয়ে। আজকে আবার একটি স্মৃতিধর বাবুর গল্প নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট্ট ভুল। ভুলে যাওয়ার বিদঘুটে বদ অভ্যাসটি থেকে ইদানিং মুক্তি পেয়েছেন স্মৃতিধর বাবু। অবশ্য এমনি এমনি নয়, ডাক্তারের ওষুধ খেয়েও নয়। উন্নতিটা ঘটেছে তার গিন্নির এক সুচারু বন্দোবস্তে। দারুণ একখানা কল বার করেছেন স্মৃতিধর বাবু স্ত্রী। একটা ক্যাসেটে রোজ রেকর্ড করে দেন স্মৃতিধরের সারাদিনের কাজের তালিকা। তারপর ক্যাসেটটিকে ওয়াকম্যানে পুড়ে চালান করে দেওয়া হয় তার জামার পকেটে। আর একটা স্পিকার লাগানো থাকে স্মৃতিধর বাবুর কানে। ক্যাসেট চালিয়ে শুনে নিলেই হলো কখন কি করতে হবে, মনে পড়ে যাবে পর পর। যেমন আজই বাড়ি থেকে বেরিয়ে ওয়াকম্যান চালু করতেই বেজে উঠল প্রথম নির্দেশ, বাঁয়ে ৯৭ পা হাঁটো, রিক্সা স্ট্যান্ড পড়বে। রিক্সায় চড়ে বলবে পরেশ মেমোরিয়াল হাই স্কুলে যাব, ভাড়া দেবে ৫ টাকা। সেই মতোই রিক্সায় উঠে বসলেন স্মৃতিধর বাবু। দিব্যি হাওয়া খেতে খেতে যাচ্ছেন স্কুলে। গিন্নি এই রিক্সার ব্যবস্থাটি করায় দুটো লাভ হয়েছে তার। প্রথমত, সাইকেলে চাপার জটিল সমস্যাটি আর নেই। কোনটা বাঁ প্যাডেল, কোনটা ডান প্যাডেল, কোন প্যাডেলে পা রেখে সিটে বসতে হবে, তাকে এই সব খটোমটো হিসেব আর কষতে হচ্ছে না। ২ নম্বর সুবিধে, স্কুলের বদলে অন্য কোথাও চলে যাওয়ার ভয় নেই। এই তো সেদিনই স্কুল ভেবে হাসপাতালে ঢুকে পড়েছিলেন। ক্লাসরুম খুঁজে পেতে সে কি আতান্তর। ছাত্ররা সব ডেস্ক বেঞ্চের বদলে সার দিয়ে বেডে শুয়ে। ডাক্তার নার্সরা ভুল ধরিয়ে না দিলে কি যে হতো সেদিন। তা ওই ঝকমারি আর নেই এখন। স্কুলে যেতে ৫, ফিরতে ৫, মাত্র ১০ টাকায় কি তোফা মুশকিল আসান। আর স্কুলে একবার পৌঁছে গেলে স্মৃতিধর বাবুকে তখন পায়কে। ওয়াকম্যান চালানোর তো প্রয়োজনই নেই। রুটিন দেখে দেখে পরপর শুধু ক্লাস নাও, ব্যাস। মাঝে একবারই শুধু যন্ত্রটাকে দরকার, টিফিনের সময়। স্মরণ করিয়ে না দিলে স্মৃতিধর বাবু জানবেন কি করে আজ তিনি টিফিন এনেছেন না আনাতে হবে। যাই হোক, আজ ক্লাসগুলো শান্তিতেই চুকে গেল। 9-এর ছেলেদের দুখানা বুদ্ধির অঙ্ক দিতে পেরে মনটা বেশ খুশি খুশিও রয়েছে। একটা সুদ কষা আর একটা ঐকিক নিয়ম। একটা লোক যদি শতকরা ২ টাকা হারে ১০০০ টাকা ধার নিয়ে প্রতি মাসে ৫০ টাকা করে সুদ দেয় এবং প্রতি ৩ মাস পর পর একবার করে টাকা শোধ করতে ভুলে যায়, তাহলে সাকুল্যে কত মাস পরে তার সমস্ত টাকা শোধ হবে? এই অঙ্কটার তুলনায় দ্বিতীয়টি একটু বেশি প্যাঁচালো। ২৬টা পিঁপড়ে একটা চিনির বয়াম ১৯ মাসে খালি করে। প্রতি মাসে যদি ২টো করে পিঁপড়ে মারা যায় আর ২ মাস অন্তর একটি করে পিঁপড়ে এসে দলে যোগ দেয়, তাহলে কতদিন পর বয়ামের চিনি পুরোপুরি সাবার হবে? ছেলেগুলো অঙ্ক দুটো পেয়ে মাথা চুলকোতে শুরু করেছিল। দেখে ভারী আনন্দ হয়েছে স্মৃতিধরের। এইসব অঙ্কের সমাধান করেই তো ছাত্রদের মগজ সাফ হবে, নয় কি? ছুটির ঘন্টা পড়ে গেছে। স্মৃতিধর এবার বেরোনোর তোড়জোড় করছিলেন। গিয়ে এখন রিকশায় ওঠাটাই তার কাজ। তবু কি ভেবে যেন চালালেন ওয়াকম্যানটা। সঙ্গে সঙ্গে গিন্নির গলা, স্কুল থেকে সোজা হেলাবরতলা ক্লাবে যাবে, সেখানে তোমার একটা সংবর্ধনা আছে। স্কুল গেট থেকে বেরিয়ে রিক্সা নাও, ভাড়া পড়বে ৪ টাকা। শুনেই মগজে কিলবিল করে উঠেছে স্মৃতি। হ্যাঁ, তাই তো, পরশু সন্ধ্যায় জয়নাচারেক ছেলে এসেছিল বাড়িতে, হেলাবরতলা ক্লাবের সদস্যদের পক্ষ থেকে। অঙ্কে অসামান্য প্রতিভার জন্য তারা এবার মরীচিকা পুরস্কার দিয়ে সম্মানিত করতে চায় স্মৃতিধর বাবুকে। এসে নিয়ে যেতেই চেয়েছিল তারা স্কুল থেকে। স্মৃতিধরই বলেছেন
অত হ্যাপার প্রয়োজন নেই, তিনি নিজেই চলে যাবেন। ভাগ্যিস ওয়াকম্যানটা ছিল, নইলে অনুষ্ঠানটার কথা তো ভুলেই মেরে দিতেন। মনে মনে গিন্নিকে ফের একবার তারিফ জানিয়ে রিকশা ধরলেন স্মৃতিধর। মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেছেন হেলা বটতলা। ক্লাবের সভ্যরা স্মৃতিধর বাবুর জন্যই অপেক্ষা করছিল, ছুটে এসেছে। আসুন স্যার, আসুন স্যার। রিকশা থেকে নামতে নামতে প্রফুল্ল মুখে স্মৃতিধর বললেন, আমার দেরি হয়নি তো? একটুও না, আপনি যে এত পাংচুয়ালি আসবেন ভাবতেই পারিনি। এই সময় নিয়ে আমার একটা অঙ্ক আছে, বুঝলে? একটা লোক 13 মিনিটে 1 মাইল রাস্তা হাঁটতে পারে। একদিন সে 200 গজ গিয়ে... আর এগোতে পারলেন না স্মৃতিধর। উদ্যোক্তা ছেলেগুলো হাঁ হাঁ করে উঠেছে। অঙ্কটা পরে হবে স্যার, আপনি আগে ভেতরে চলুন। স্মৃতিধর বড়সড় ক্লাব ঘরটার অন্দরে ঢুকলেন। সভ্যদের অধিকাংশই তার প্রাক্তন ছাত্র। এসে তারা প্রণাম করে যাচ্ছে ঢিপ ঢিপ। সবকটা মুখকেই ভীষণ চেনা চেনা লাগে, তবু কাউকেই ঠিক পুরো চিনে উঠতে পারছেন না। নাম ধাম, স্কুল থেকে পাশ করার বছর শুনে মনে পড়ছে একটু একটু, আবার গুলিয়েও যাচ্ছে। স্মৃতিধর অবশ্য ছেলেগুলোকে নিয়ে বেশি ভাবার অবকাশ পেলেন না। হলের এক ধারে ছোট্ট মঞ্চ প্রস্তুত, সেখানে ওঠার জন্য ডাকাডাকি করছে উদ্যোক্তারা। মধ্যিখানের গদি আটা চেয়ারে স্মৃতিধর বসলেন গ্যাট হয়ে। পাশে ক্লাবের সভাপতি পাঁচকড়ি তলা পাত্র। নামটার মধ্যে একটা অঙ্ক অঙ্ক গন্ধ আছে বলে লোকটাকে ভারী পছন্দ হয়ে গেল স্মৃতিধরের। নিজেই যেচা আলাপ জমিয়েছেন। হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, পাঁচকড়ি বাবু কি এখানেই থাকেন? হ্যাঁ মাস্টারমশাই। পাঁচকড়ি বিনয় গদগদ। আমি এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। বাহ বাহ, তা আপনার ছেলে পুলে কটি? 2 ছেলে, দুজনেই আপনার স্কুলে আছে। তাই নাকি? কি নাম বলুন তো? 3 কড়ি আর 1 কড়ি। শুনে বড় প্রীত হলেন স্মৃতিধর। পাঁচকড়ি বাবু তো বেশ অঙ্ক মেনে চলেন। নাম ধারাবাহিকভাবে 2 করে কমেছে। কিন্তু এরপর আরেকটি পুত্র হলে কি করবেন পাঁচকড়ি? 1 কড়ি থেকে 2 কমলে তো -1। তাহলে কি -1 কড়ি? কেমন স্মৃতিকটু লাগবে না? ভাবনাটা নিয়ে খেলতে পারলেন না স্মৃতিধর। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। পুষ্পস্তবক নিয়ে তাদের বরণ করল একটি বাচ্চা মেয়ে। তারপরই উদ্বোধনী সঙ্গীত। শেষ হতে না হতেই সভাপতির ভাষণ। গলা কাঁপিয়ে কাঁপিয়ে জব্বর একটা বক্তৃতা দিলেন পাঁচকড়ি তলা পাত্র। অঙ্কের প্রতি স্মৃতিধরবাবুর নিষ্ঠা, ছাত্রদের অঙ্ক শেখানোর জন্য স্মৃতিধরবাবু কতটা যত্নবান, তার প্রেরণায় পরেশ মেমোরিয়ালে ছেলেরা অঙ্কে কত উন্নতি করেছে, এসব নিয়ে ঝাড়া 1 ঘন্টা ভাষণ দিলেন। প্রশংসার বহরে স্মৃতিধরের বুক গর্বে ফুলে উঠছিল। পাঁচকড়ি থামতেই এবার তার পালা। আবেগে গলা বুঝে আসছে, তবু মোটামুটি গুছিয়েই বললেন জীবনে অঙ্কের কত দাম। অঙ্ক করলে স্মৃতিশক্তি কেমন চড়চড়িয়ে বাড়ে। অঙ্ক দিয়ে কত রকম সমস্যার মীমাংসা করে ফেলা যায়। বোঝালেন সবিস্তারে। যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে জ্যামিতির উপপাদ্য ধরে এগোনো উচিত, তাতে পথ অনেক সংক্ষিপ্ত হয়। এমনকি দোকান বাজারে গিয়েও যদি বীজগণিতের ফর্মুলা প্রয়োগ করা যায় তাহলে বেশ খানিক পয়সা বাঁচে। আর পাটিগণিত তো জীবনের প্রতিটি পদেই কাজে লাগছে, সে বাগান করাই হোক বা বাড়ি বানানো, সবই তো পাটিগণিতের হিসেব। স্মৃতিধরের জ্ঞানগর্ভ বক্তৃতায় ধন্য ধন্য পড়ে গেছে। কেউই প্রায় কিছুই বোঝেনি, কিন্তু শেষ হতেই বিপুল করতালি। এবার পুরস্কার বিতরণ। হেলাবরতলা ক্লাবের পক্ষ থেকে সোনার জল করা মরীচিকা মেডেলটি পাঁচকড়ি বাবুই ঝুলিয়ে দিলেন সকলের প্রিয় মাস্টারমশাইয়ের গলায়। সঙ্গে 1 সেট ধুতি পাঞ্জাবি, প্রকাণ্ড 1 হাঁড়ি রসগোল্লা আর
একটি ওজনদার মানপত্র। স্মৃতিধর আহ্লাদে ডগমগ। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও চেয়ার ছেড়ে নড়তে ইচ্ছে করছে না। মরীচিকা পুরস্কার প্রাপ্তির আনন্দে বুঁদ হয়ে বসে আছেন। ভুলো মন বলে সারাটা জীবন তো শুধু ঠাট্টা তামাশাই জুটল। গিন্নিও তাকে ছেড়ে কথা বলেন না। আজ এই পুরস্কার নিক্ষাত তার সব বদনাম ঘুচিয়ে দেবে। একটি অল্প বয়সী ছেলে এসে দাঁড়িয়েছে সামনে। বয়স মেরে কেটে 19-20। চোখ নাচিয়ে ছেলেটা বলল, এবার উঠতে হবে তো। ভীষণ পরিচিত মুখ, নিশ্চয়ই কোনো প্রাক্তন ছাত্র এবং এই ক্লাবেরই সভ্য। স্মৃতিধর ঘাড় নাড়লেন। হ্যাঁ, এবার তো বাড়ি যেতে হয়। চলো তাহলে, মানপত্রটা আমার হাতে দাও। স্মৃতিধর খুশি হলেন। এতগুলো জিনিস বয়ে নিয়ে যাওয়া তার কম্ম নয়। ছেলেটা যদি একটু সাহায্য করে দেয় তো ভালোই। মানপত্রটা ছেলেটাকে ধরিয়ে দিয়ে হাঁড়ি আর ধুতি পাঞ্জাবির প্যাকেট হাতে ঝুলিয়ে বাইরে এলেন স্মৃতিধর। কিভাবে বাড়ি ফিরবেন বুঝে উঠতে পারলেন না। ছেলেটার সঙ্গে যাবে বোঝাই যাচ্ছে, কিন্তু রিক্সা ধরবেন কি? গিন্নি এ ব্যাপারে কি বলেছেন? ওয়াকম্যানটা চালিয়ে শুনে নেবেন। যন্ত্রে সুইচ টেপার আগেই ছেলেটির গলা, রিক্সা টিক্সার দরকার নেই, কি বলো? এইটুকু পথ, চলো হেঁটেই মেরে দিই। এবার যেন কেমন কেমন লাগলো স্মৃতিধর বাবুর। ছেলেটা মহা পাকা তো, অবলীলায় মাস্টারমশাইকে তুমি তুমি করছে। মুখে অবশ্য বিরক্তিটা প্রকাশ করলেন না স্মৃতিধর। গম্ভীর স্বরে বললেন, তাই চলো তবে। স্মৃতিধর হাঁটা শুরু করেছেন। ছেলেটাও চলেছে পাশে পাশে। 20-30 পা গিয়ে ছেলেটা বলল, হাঁড়িটা বইতে খুব কষ্ট হচ্ছে তাই না? গোমরা গলায় স্মৃতিধর বললেন, তাহলে আমাকে দাও, আমি নিচ্ছি। হাঁড়ি হস্তান্তর করে হালকা হয়েছেন স্মৃতিধর। আরে আরে দেখছেন ছেলেটাকে, স্মরণে আনার চেষ্টা করছেন ছেলেটার নাম। বছর 3 আগে গোকুল বলে ক্লাস 10-এর একটা ছেলে তাকে খুব জ্বালাতো। সে নয়তো, কিংবা তার আগের ব্যাচের হলধর। বোর্ডে যেই অঙ্ক লিখতে যেতেন স্মৃতিধর, অমনি গোকুলের গলায় বেজে উঠত ব্যাঙের ডাক। হলধর তবলা বাজাতো পিছনের বেঞ্চে বসে। কিন্তু ওই ছেলে দুটোর কি মাস্টারমশাইকে তুমি তুমি করা স্পর্ধা হবে? ভাবতে ভাবতে 50 পাও এগোননি স্মৃতিধর। ফের ছেলেটার প্রশ্ন, হাতের প্যাকেটটাও নিয়ে নিলে কি তোমার সুবিধা হবে? স্মৃতিধর ভুরু কুচকে তাকালেন। কেন বলো তো? বারে, শুধু একটা ঝোলা কাঁধে হাঁটাই তো তোমার অভ্যেস। দাও, প্যাকেটটাও আমার হাতে দাও। এমন কর্তৃত্ব ব্যঞ্জক সুরে ছেলেটা বলল, স্মৃতিধরের মুখ দিয়ে না বেরোলো না। স্মৃতিধরের ধুতি পাঞ্জাবি হস্তগত করে ছেলেটা এবার সামনে সামনে হাঁটছে দুলে দুলে। ওই হাঁটার ভঙ্গিটাও স্মৃতিধরের চেনা। কোথায় যে দেখেছেন, স্কুলেই নাকি পাড়ায় কিংবা বাজারে? খানিক দূর গিয়ে ছেলেটা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে। চোখ পিটপিট করে দেখছে স্মৃতিধরকে। ঠোঁটে মুচকে মুচকে হাসি। রীতিমতো অপ্রসন্ন হলেন স্মৃতিধর। গুমগুমে গলায় বললেন, ব্যাপারখানা কি? হ্যাঁ, হঠাৎ দাঁত বের করেছো যে বড়? হে মা, তুমি এখনো গলা থেকে মেডেলটা খোলনি? ছেলেটার হাসি কান অবধি গিয়ে ঠেকেছে। যা বিটকেল দেখাচ্ছে না। মহা ডেপো তো তুমি। যা বাবা, খারাপ কি বললাম? দাও দাও, মেডেলটা খুলে দাও, পকেটে রেখে দিই। তোমার সাহস দেখে আমি হাঁ হয়ে যাচ্ছি। স্কুল থেকে বেরিয়ে খুব সর্দার বনে গেছো তো। কোন ব্যাচ? ছেলেটার হাসি ঝপ করে নিভে গেছে। চোখ গোল গোল করে বলল, আহা, আমি তো, তুমি আমার। তোতলাচ্ছ কেন? হ্যাঁ, জবাব দাও। কি জবাব দেব? আমি তো বাবুয়া। ডাক নাম নয়, স্কুলের নাম বলো। কি যা তা বকছো? ছেলেটা এবার কাছে এগিয়ে এসেছে। আমি বাবুয়া, বাবুয়া, বাবুয়া। তোমায় বাড়ি নিয়ে যাওয়ার জন্য মা আমায় পাঠিয়ে দিয়েছে। পলকের জন্য থমকালেন স্মৃতিধর।
পরক্ষণে দু গাল ছড়িয়ে হাসি। দেখো কাণ্ড, লোকে কেমন অকারণে তাকে ভুলো মন বলে অপবাদ দেয়। অঙ্ক কষে কষে স্মৃতিশক্তি সতেজ রেখেছেন বলেই না ছেলেটাকে প্রথম থেকেই তার চেনা চেনা লাগছিল। শুধু বাবু আছে তারই ছেলে, এইটুকুই যা মনে করতে পারেননি স্মৃতিধর। এইটাকে কি খুব বড় ভুল বলা যায়? শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের ছোট্ট ভুল। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।